ফলপ্রসূ ইরান সফর শেষে ইসলামাবাদে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞাকে একপাক্ষিক অভিহিত করে কূটনৈতিকভাবে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে কাতার। ওয়েস্ট ব্যাংক গিয়ে প্যালেস্টিনিয়ান স্মৃতিস্তম্ভ ভাঙলেন ইসরায়েলি এমপি, প্রতারণার অভিযোগ আনল ইসরায়েলি বাহিনী। গাজায় আবারও মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা, সবশেষ 48 ঘণ্টায় 2 শিশুসহ 5 জনের প্রাণহানি। ওয়াশিংটনের সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্তি পেল সিরিয়া, দামাস্কাসের কৃতজ্ঞতা, নবযাত্রা ও পুনর্গঠনের প্রতিশ্রুতি প্রেসিডেন্ট আল শারার। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। তেহরান সফরে ইরানি কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সেনাপ্রধান অসীম মুনিরের সাথে ইরান সফর শেষে মঙ্গলবার এক্সপোস্টে তিনি জানান, এই সফরে ইসলামাবাদ সমঝোতা স্মারকটি পুনরুদ্ধারের মাধ্যমে সংঘাতের একটি পূর্ণাঙ্গ নিষ্পত্তির জন্য উভয় পক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। তেহরান থেকে ফিরে ইসলামাবাদে আমেরিকান রাষ্ট্রদূতের সাথেও সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। আঞ্চলিক সংঘাত নিরসনে ইরানে হাই প্রোফাইল সফর শেষে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে পাকিস্তান। তেহরানে ব্যস্ত সময় পার করে মঙ্গলবার নিজ দেশে ফেরেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এদিন এক্সপোস্টে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে, যা এই অঞ্চলে স্থায়ী শান্তির পথ প্রশস্ত করতে সাহায্য করবে। নাকভি জানান, এই সফরে ইসলামাবাদ সমঝোতা স্মারকটি পুনরুদ্ধারের মাধ্যমে সংঘাতের স্থায়ী সমাধানের জন্য উভয় পক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। পেজেশকিয়ান অকপটে তার সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগগুলো তুলে ধরেছেন বলেও জানান নাকভি। ইসলামাবাদ ফিরে পাকিস্তানে আমেরিকার রাষ্ট্রদূতের সাথেও সাক্ষাৎ করেছেন মহসিন নাকভি। বৈঠক শেষে মন্ত্রণালয় জানায়, দুই কর্মকর্তা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ওয়াশিংটন যখন ইরানের বাণিজ্য অংশীদারদের লক্ষ্য করে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই মধ্যস্থতা জোরদারে এই সফর করলেন পাকিস্তানি কর্মকর্তারা। এদিকে কূটনীতিতে সাড়া দেওয়ার পাশাপাশি আমেরিকার নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলায় জোরদার প্রস্তুতিও নিচ্ছে তেহরান। ইউএস নিষেধাজ্ঞাকে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ। তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে সরকারের কাছে 2 বছরের পূর্ব প্রস্তুতি রয়েছে। তারা আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাতে চায়, তবে আমাদের কাছেও নিজস্ব হাতিয়ার রয়েছে। এই খেলা কিভাবে খেলতে হয় তা আমাদের জানা আছে। এবার তাদের ভাবা উচিত হবে না যে আমাদের প্রতিক্রিয়া শুধুই রক্ষণাত্মক হবে কিংবা আমরা কেবল নিজেদের আত্মরক্ষা করব। তাদের বরং প্রস্তুত থাকা উচিত আমরা এবার আক্রমণাত্মক পদক্ষেপেও যাব। মাদানিজাদেহ বলেন, বিশ্বের শীর্ষ 2 দেশ ইতিমধ্যেই নতুন নিষেধাজ্ঞা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ইরানি এই মন্ত্রীর দাবি, আরও অনেক দেশই তা করবে এবং আমেরিকান পরিকল্পনা ব্যর্থ হবে। অন্যদিকে হরমুজ প্রণালী ঘিরে সংকট সমাধানে ইরানে জরুরি সফর করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল মুসাইদি। তেহরানে এদিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন তিনি। হরমুজ পরিচালনার নতুন আইনি কাঠামো তৈরিতেই দ্বিপাক্ষিক এই সফর। তেহরান ওয়াশিংটনে যুদ্ধবিরতি সমঝোতা সইয়ের পর থেকেই হরমুজে যৌথ ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় দ্বিপাক্ষীয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওমান ও ইরান। সাইফ রাকিব, TVN 24 নিউজ ডেস্ক। ইরানের উপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞাকে একতরফা অভিহিত করে নিন্দা জানিয়েছে কাতার। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ এই মিত্র দেশটির দাবি, জাতিসংঘের বাইরে আরোপিত সব একতরফা নিষেধাজ্ঞা সংকটের সমাধান হতে পারে না। মঙ্গলবার রাজধানী দোহায় নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, বহুপাক্ষিক কোনো নিষেধাজ্ঞা না হওয়ায় এটি নিয়ে প্রশ্ন ওঠে। কাতার, পাকিস্তান ও আঞ্চলিক দেশগুলোর যৌথ মধ্যস্থতায় সব পক্ষকে আন্তরিকতার সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান কাতারের এই কূটনীতিক। আনসারি বলেন, নিষেধাজ্ঞা নয়, কাতারের কাছে গুরুত্বপূর্ণ হলো
হরমুজ প্রণালীতে নিরাপদ যান চলাচল পরিস্থিতি ফিরিয়ে আনা, যাতে বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। The question is to be asked of those who এ বিষয়ে কেবল তাদেরই প্রশ্ন করা উচিত যারা এইসব নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কাছে সবসময় আলোচনার মাধ্যমে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোটাই প্রাধান্য পেয়েছে। আমরা কাতার, পাকিস্তান এবং অঞ্চলের অন্যান্য দেশের নেতৃত্বাধীন মধ্যস্থতা ও আলোচনার পূর্ণাঙ্গভাবে অংশ নিতে সংশ্লিষ্ট সব পক্ষকে তাগিদ দিচ্ছে। আমরা মনে করি এই সংকট থেকে বেরিয়ে আসার এটাই একমাত্র পথ। in good faith. অধিকৃত ওয়েস্ট ব্যাংকের একটি প্যালেস্টিনিয়ান স্মৃতিস্তম্ভ গুড়িয়ে দিয়েছেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের কট্টর ডানপন্থী সদস্য জভি সুকট। মঙ্গলবার রামাল্লার উত্তরাঞ্চলীয় মাদামা গ্রামে এক আনুষ্ঠানিক সফরের সময় সামরিক বাহিনীর উপস্থিতিতেই এমন বিতর্কিত কাণ্ড ঘটান তিনি। ভাস্কর্যটি প্যালেস্টিনিয়ান প্রতিরোধ আন্দোলন PFLP এর কমান্ডার ইয়ামান ফারাজের স্মৃতি বহন করে। ইসরায়েলি এই পার্লামেন্টারিয়ানের দাবি, স্মৃতিস্তম্ভটি একাধিক ইহুদি নাগরিক নিহতের ঘটনায় যুক্ত ব্যক্তিদের স্মরণে নির্মিত হয়েছে, তাই এটি অপসারণ করতে হবে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, মাসের শুরুতে বেশ কয়েকজন নেসেট সদস্য এই এলাকা সফরের অনুরোধ করেছিলেন, কিন্তু নিরাপত্তার জন্য সৈনিকদের রাখা হলেও সফরে অংশগ্রহণকারীরা তাদের বিভ্রান্ত করে কোনো অনুমতি ছাড়াই স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলেন। সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। তবে এই রাজনীতিবিদদের দাবি, এটি এলাকার শিশুদের সহিংসতার দিকে ঠেলে দেয়। এটি এমন এক অবকাঠামো যা আমরা দাঁড়িয়ে থাকতে দিতে পারি না, কারণ এটি সন্ত্রাসবাদকে মহিমান্বিত করে। তাই অবশ্যই এটি উপরে ফেলতে হবে, কেননা এর পাশ দিয়ে হেঁটে যাওয়া গ্রামের প্রত্যেক শিশু প্রতিদিন এই স্মৃতিস্তম্ভটি দেখবে, আর বড় হয়ে এই শিশুরা কেবলই তার মতো একজন শহীদ হতে চাইবে। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে গাজায় আবারও ভয়াবহ বিমান হামলা ও গুলি বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার সেন্ট্রাল গাজার দেইর আল বালায় ধ্বংস করা হয়েছে বহু বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদ। এদিন গাজা জুড়ে আরও পৃথক 5টি বিমান হামলা চালানো হয়। এমনকি তাঁবুতে অবস্থানকালেও ইসরায়েলি বাহিনীর গুলিতে 10 বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সব মিলিয়ে এদিন 2 শিশু সহ অন্তত 4 প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। এছাড়া মঙ্গলবারও খান ইউনিসে ইসরায়েলি হামলায় 1 জন নিহত ও 8 জন আহত হয়েছেন। ইসরায়েলের দাবি, হামাসের অস্ত্রাগার লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। গাজার দেইর আল বালায় খালি করার নোটিশ দেওয়ার পরপরই সোমবার বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে অঞ্চলটির অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক আবু সালিব মসজিদ। ধসে পড়া দেয়াল আর ইট পাথরের স্তূপের নিচে চাপা পড়ে আছে পবিত্র কোরআনের পাতা। দীর্ঘদিনের পুরনো এই উপাসনালয় ধ্বংসের পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় প্যালেস্টিনিয়ানরা। আমাদের জন্মের পর থেকেই এই মসজিদটি দেখে আসছি। আজ আমার বয়স 48 বছর। দখলদার বাহিনী কোনো কিছু না দেখেই যেখানে সেখানে হামলা চালাচ্ছে। তারা আল্লাহর ঘর আর যে কোরআন দেখে আমরা নামাজ পড়ি সেগুলোর উপর বোমা ফেলছে। দখলদার বাহিনীর এই নির্বিচার হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন মসজিদের ইমামও। তিনি জানান, যুদ্ধের শুরু থেকেই গাজার ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক মসজিদগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এই ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা মসজিদগুলো লক্ষ্য করে বোমা বর্ষণ করছে, বিশেষ করে যেসব মসজিদের দীর্ঘ ইতিহাস রয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আমাদের আর কি বা করার আছে? আমরা কেবল বলবো, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। এর আগে গত মাসের 28 জুলাই গাজা সিটিতে 800 বছরের পুরনো একটি মসজিদ গুড়িয়ে দেয় দখলদার বাহিনী। এ নিয়ে কথিত যুদ্ধবিরতির পর গাজার 2টি মসজিদে বিমান হামলা চালায় তারা। মসজিদে হামলার পাশাপাশি গাজায় অব্যাহত রয়েছে বেসামরিক নাগরিকদের উপর হামলা। সোমবার খান ইউনিসে তাঁবুর ভিতর বিস্কুট ও খাবার খাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলি পিঠে লেগে নিহত হয় 10 বছর বয়সী শিশু আমাল আবু খাতার। এছাড়া আল বুরেইজ ও গাজা সিটিতে পৃথক বিমান হামলায় 4 বছরের এক শিশু সহ আরও 3 জন নিহত হয়েছেন। রেড ক্রিসেন্ট হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা বললেন, শিশুটি মারা গেছে। যে বাচ্চাটা বিস্কুট খাচ্ছিল, দুপুরে খাবার খাচ্ছিল, সে কি অপরাধ করেছিল? কেন তাকে এভাবে চলে যেতে হলো? এদিন গাজা জুড়ে মোট 6টি বিমান হামলা চালানো হয়। এছাড়া মঙ্গলবার খান ইউনিসে আরেকটি হামলায় 1 জন নিহত ও 4 জন আহত হন।
ইতোমধ্যেই পানির তীব্র সংকটে ভোগা গাজা সিটির শেখ রেদওয়ান এলাকার একটি প্রধান পানি শোধনাগারেও হামলা চালিয়ে তা ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। যদিও ইসরায়েলের দাবি তারা শোধনাগারের পাশে হামাসের একটি অস্ত্রাগারকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় 1280 জনেরও বেশি প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সিরিয়াকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে আমেরিকা। সোমবার ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিতে 47 বছরের পুরনো এই বিধিনিষেধ প্রত্যাহারের কথা জানানো হয়। একই সাথে সাবেক বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTSকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে ওয়াশিংটন। গত মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়। প্রায় 50 বছর পর রাষ্ট্র হিসেবে সন্ত্রাসী তকমা উঠিয়ে নেয় ওয়াশিংটনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দামাস্কাস। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি এক্স পোস্টে ট্রাম্পের বিশেষ দূত টম ব্যারাক সহ ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানান। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এর মাধ্যমে সিরিয়া একটি অন্ধকার অধ্যায় পেছনে ফেলে পুনর্গঠন ও উন্নয়নের পথে যাত্রা শুরু করল। সিরিয়া তার কাঁধ থেকে এক অন্ধকার বোঝাকে মুক্ত করেছে এবং একটি বেদনাদায়ক অধ্যায় পেছনে ফেলে উন্নয়ন, পুনর্গঠন ও পুনর্নির্মাণের পথে যাত্রা শুরু করেছে। মহান সিরীয় জনগণ, আপনারা আবারও তা প্রমাণ করে দেখিয়েছেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে আপনাদের সেবা করার তৌফিক দেন। আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের পাশে দাঁড়ানো সব বন্ধু ভাবাপন্ন ও সহযোগী দেশগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।